বিসিএস বা অন্য চাকরির পরীক্ষার কথা ভাবলেই কি গণিত নিয়ে একটা ভয় কাজ করে? যদি তাই হয় তাহলে আজকের এই আলোচনাটা একদম আপনাদের জন্য। আমরা গণিতের ভয়কে একটা স্পষ্ট, কার্যকরী পরিকল্পনায় বদলে দেব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ভয়কে জয় করা যায়। এটা কিন্তু একটা খুব সাধারণ সমস্যা, বিশেষ করে যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন তাদের কাছে পুরো পরীক্ষার সবচেয়ে ভয়ের জায়গাটাই হলো গণিত। দেখুন, এই ভয়টা পাওয়া কিন্তু অস্বাভাবিক কিছু না, তবে ভালো খবর হলো ঠিকঠাক পথে এগোতে পারলে এই ভয়টা খুব সহজেই কাটানো সম্ভব। এই কথাটা দেখুন, আমি 15র মধ্যে মাত্র 7 পেয়েছিলাম এবং 3 নম্বরের জন্য কোয়ালিফাই করতে পারিনি। এটা কিন্তু কোনো কাল্পনিক গল্প নয়, 43তম বিসিএসের একজন পরীক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতা। ভাবুন তো, শুধু গণিতে কয়েকটা নম্বর কম পাওয়ার জন্য স্বপ্নটা হাতছাড়া হয়ে গেল। এখান থেকেই স্পষ্ট বোঝা যায় গণিত এখানে কতটা বড় একটা ভূমিকা রাখে। তাহলে আসল ব্যাপারটা কি, তাই না? দেখুন, প্রিলিমিনারি পরীক্ষার মোট নম্বর হলো 200। এর মধ্যে গণিতের জন্য থাকে 15 আর মানসিক দক্ষতার জন্য আরও 15, মানে মোট 30 নম্বর। এই 30 নম্বর কিন্তু পাস আর ফেলের মধ্যে বিশাল একটা পার্থক্য তৈরি করে দিতে পারে। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। আচ্ছা, যে কোনো বড় অভিযানে নামার আগে কি করতে হয়? একটা শক্তপোক্ত বেস ক্যাম্প তৈরি করতে হয়, তাই না? গণিতের প্রস্তুতিটাও ঠিক সেরকমই একটা অভিযান। আর এই অভিযানের জন্য একটা মজবুত ভিত্তি বা বেস ক্যাম্প বানানোটা সবচেয়ে বেশি জরুরি। এই ভিত্তিটা ভালো না হলে কিন্তু সামনে এগোনো প্রায় অসম্ভব। তো এই ভিত্তিটা গড়ব কিভাবে? শুরু করতে হবে একদম গোড়া থেকে, মানে স্কুল লেভেল থেকে। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে বোর্ড বইগুলো আছে সেগুলো ভালো করে দেখতে হবে। আর সবচেয়ে বেশি জোর দিতে হবে ক্লাস 9-10-এর সাধারণ গণিত আর উচ্চতর গণিতের ওপর। এখানকার বেসিক কনসেপ্টগুলো একদম ক্লিয়ার করে ফেলতে হবে। বেশ, বেস ক্যাম্প তো তৈরি। এবার পাহাড়ে ওঠার রাস্তাটা ম্যাপ করার পালা, তাই তো? মানে আমাদের জানতে হবে কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি আসে। আর এর জন্য সেরা উপায় হল বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে বিশ্লেষণ করা। তাহলেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করা যাবে। এই যে দেখুন, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ডেটা। এখানে দেখানো হচ্ছে বিগত বিসিএস পরীক্ষাগুলোতে কোন টপিক থেকে কতবার প্রশ্ন এসেছে। এটা একটা গোল্ড মাইন, কারণ এটা আমাদের একদম পরিষ্কার একটা ধারণা দিয়ে দিচ্ছে যে ঠিক কোন কোন জায়গায় আমাদের সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত। তাহলে প্রায়োরিটি লিস্টে কি কি থাকছে? পাটিগণিতের মধ্যে দেখুন, সরল ও যৌগিক মুনাফা, লাভ ক্ষতি অনুপাত মিশ্রণ আর নল ও চৌবাচ্চার অঙ্কগুলো থেকে প্রায় প্রতিবারই প্রশ্ন আসে। আর বীজগণিতের ক্ষেত্রে বাস্তব সংখ্যা, বিশেষ করে মৌলিক সংখ্যা, তারপর সূচক, লগারিদম আর ধারা, এগুলোয় দক্ষতা আনতেই হবে। এখানেই শেষ নয়, আধুনিক গণিত থেকে সেট তত্ত্ব, বিন্যাস ও সমাবেশ আর সম্ভাব্যতা, এই 3টা টপিক খুব ভালো করে দেখতে হবে। জ্যামিতির মধ্যে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তের ক্ষেত্রফল, ঘন জ্যামিতি আর ত্রিকোণমিতির উচ্চতা ও দূরত্ব বিষয়ক অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। আর সবশেষে পরিসংখ্যানের গড়, মধ্যক, প্রচুরক তো আছেই, এগুলো আয়ত্তে আনতেই হবে। এখানে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে। বিসিএস আর ব্যাংক পরীক্ষার গণিতের ধরনে কিন্তু বড় একটা পার্থক্য আছে। বিসিএস পরীক্ষায় প্রায় ৮০% ফোকাস থাকে বীজগণিতের উপর। অন্যদিকে ব্যাংক পরীক্ষায় ঠিক উল্টো, ৮০% ফোকাস থাকে পাটিগণিতের উপর। তার মানে দুইটার প্রস্তুতির কৌশল কিন্তু এক হলে চলবে না। এটা বোঝাটা খুব জরুরি। আচ্ছা, রাস্তা তো চেনা হলো, এখন অভিযানে নামার জন্য সঠিক সরঞ্জাম লাগবে, তাই না? গণিতের ক্ষেত্রে এই সরঞ্জাম হলো ভালো বই আর রিসোর্স। চলুন দেখিনি কি কি বই আমাদের সংগ্রহে রাখতে হবে। বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতির জন্য কয়েকটা বইয়ের কথা না বললেই নয়, যেমন খাইরুলস বেসিক ম্যাথ, প্রিসেপ্টার্স ডাইজেস্ট আর জর্জেস ম্যাথ রিভিউ। এই বইগুলো পরীক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয় আর বেশ কাজেরও। বিশেষ করে বেসিকটা শক্ত করার জন্য খাইরুলস বেসিক ম্যাথ বইটা দারুণ। আর যারা বিসিএস-এর পাশাপাশি ব্যাংক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা আরেকটু অ্যাডভান্সড লেভেলের অঙ্ক করতে চান, তারা খাইরুলস ব্যাংক ম্যাথ, আশরাফুলস ম্যাথ ককটেল বা আগারওয়ালস কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এই বইগুলো দেখতে পারেন। এগুলো বেশ কাজে দেবে। তো বইপত্র তো গোছানো হলো, এবার আসল কথায় আসি। কৌশল, মানে কিভাবে পড়লে আর পরীক্ষা দিলে সবচেয়ে বেশি ফায়দা পাওয়া যাবে। চলুন এবার আরোহণের সবচেয়ে কার্যকর কৌশলগুলো জেনে নেওয়া যাক।
পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টের জন্য এটা একটা দারুণ কৌশল। চেষ্টা করবেন পরীক্ষার শেষের 10 থেকে 20 মিনিট শুধু গণিতের জন্য আলাদা করে রাখতে। এর আগে বাকি বিষয়গুলোর সহজ প্রশ্নগুলো সব উত্তর করে ফেলবেন। এতে যেটা হবে, আপনি কোনো চাপ ছাড়াই ঠান্ডা মাথায় কঠিন অঙ্কগুলোর সমাধান করার জন্য সময় পাবেন। একটা প্রশ্ন প্রায়ই আসে, শর্টকাট শিখব নাকি বিস্তারিত নিয়ম? দেখুন, প্রিলিমিনারির জন্য শর্টকাট সময় বাঁচায়, এটা ঠিক, কিন্তু এর ওপর পুরোপুরি নির্ভর করলে ভিত্তিটা দুর্বল হয়ে যায় আর লিখিত পরীক্ষায় গিয়ে সমস্যায় পড়তে হয়। তাই পরামর্শ হলো, আগে বিস্তারিত নিয়মটা ভালো করে শিখুন, এতে আপনার বেসিকটা শক্ত হবে। শর্টকাটগুলো সময় বাঁচানোর জন্য ব্যবহার করতে পারেন। প্রস্তুতিটাকে আরও সহজ করার জন্য আরও কিছু কৌশল আছে। যেমন, সব সূত্রগুলো একটা আলাদা নোটবুকে লিখে ফেলুন, রিভিশন দিতে খুব সুবিধা হবে। যে অঙ্কগুলো কঠিন লাগে সেগুলো বারবার প্র্যাকটিস করুন, যতক্ষণ না পুরো প্রক্রিয়াটা মাথায় গেঁথে যায়। আর বড় অঙ্কের ক্ষেত্রে অনেক সময় উত্তর থেকে মিলিয়ে দেখলে, মানে অপশন টেস্টিং করলে, অনেক দ্রুত সমাধান করা যায়। এছাড়াও বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করা বা কঠিন বিষয়গুলো কারো কাছ থেকে বুঝে নেওয়াটাও খুব কার্যকর। তো আমরা আমাদের এই আলোচনার প্রায় চূড়ায় চলে এসেছি। এই পর্যায়ে এসে চলুন সাফল্যের মূল মন্ত্রগুলো আরও একবার দেখে নিই, যা আমাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে। একটা কথা মনে রাখতে হবে, লক্ষ্যটা হতে হবে বাস্তবসম্মত। গণিতে 15তে 15 পেতেই হবে এমনটা ভাবার দরকার নেই, কিন্তু টার্গেট রাখতে হবে যেন অন্তত 10 থেকে 12 নম্বর নিশ্চিত করা যায়। এই নম্বরটা কিন্তু আপনার সাফল্য নিশ্চিত করার জন্য যথেষ্ট। আর পুরো প্রস্তুতিটা কিন্তু একটা ব্যালেন্সের খেলা। ধরুন, গণিতে আপনার কিছুটা দুর্বলতা আছে, কোনো সমস্যা নেই। চেষ্টা করুন সেই ঘাটতিটা ইংরেজি, সাধারণ জ্ঞান বা অন্য কোনো বিষয়ে বাড়তি নম্বর তুলে পুষিয়ে নেওয়ার। এটাই স্মার্ট স্ট্র্যাটেজি। আর সব কথার শেষ কথা হলো, সফলতা কিন্তু জন্মগত প্রতিভার ওপর নির্ভর করে না, এটা নির্ভর করে সঠিক কৌশল আর নিয়মিত অনুশীলনের ওপর। যারা নিজেদের গণিতে গড়পড়তা বা দুর্বল ভাবেন, তারাও কিন্তু সঠিক পথে চেষ্টা করলে অসাধারণ ফল করতে পারেন। অধ্যাবাচাইটাই আসল। তাহলে এত সব আলোচনার পর এখন প্রশ্ন একটাই, গণিতকে জয় করার জন্য আপনাদের প্রথম পদক্ষেপটা কী হবে? আমার মনে হয় আর দেরি না করে আজই একটা পরিকল্পনা করে এই যাত্রাটা শুরু করে দেওয়া উচিত। কি বলেন?